বন্ধুরা, আবার আমি চলে এলাম আমার জীবনের কাহিনীগুলো বলতে। তো আজকে অন্য কিছু না বলে প্রথমেই শুরু করে দিই, কারণ এমনিতেই না ভিডিওটা খুব বড় হয়ে যায়। তোমরা একটু কষ্ট করে দেখে নিও, ভিডিওটা স্কিপ করো না। অবশেষে আমরা আমি, বাবাই আর বাবাইয়ের বাবা অবশেষে এই বাড়িতে আমরা সেটেল হলাম, চলে এলাম আমরা পুরোপুরির জন্য প্রায় এখানে চলে এলাম। বাবাইয়ের বাবাও ওখাট কোম্পানি আছে, ওখানে রিজিওনাল ম্যানেজার হিসেবে জয়েন করলেন। তো দিব্যি কেটে যাচ্ছিল আমাদের দিনগুলো। বাবাই আস্তে আস্তে বড় হতে থাকলো। বাবাইকে তারপর যখন সময় হলো তখন স্কুলে ভর্তি করলাম। তো বাবাইয়ের পড়াশোনা, তখন তো একদম ছোট্ট বাবাই। তো বাবাইয়ের পড়াশোনা, বাড়ির কাজকর্ম এইসব নিয়েই ব্যস্ত থাকতাম। তো সেই সময়টা আমার শ্বশুর শাশুড়ি আবার এলেন। এমনি ওনার অ্যাকচুয়ালি কী বলো তো, ওনাদের অনেকবার ওনারা আসতেন, অনেক দিন থাকতেন। এই জন্য ওই আমার শ্বশুরমশাই না রেলে চাকরি করতেন, তো পাস ছিল। আর শুধু তাই প্রচুর ঘুরতেন। আর শুধু তাই না, জানো তো, বম্বেতে মেজো পিসশাশুড়ি ছিল, তারপরে হায়দ্রাবাদে ছোটো পিসশাশুড়ি ছিল। তাই আমাদের বাড়ি হয়ে ওনারা ওদের বাড়িতে যেতেন। ওদের বাড়িতে বেশ সময় একটু কাটিয়ে আবার আমাদের বাড়িতে এসে অনেক দিন যাবৎ ওনারা থাকতেন, অনেক দিন। তো একবার কি হয়েছে, ওনারা এসেছেন, ওনাদের সাথে আমার শাশুড়িও এসেছেন। কি বলো তো, কোনো রকমের না কাজে তো হেল্প করতোই না, উল্টো কি আমার হাজব্যান্ডের সাথে আমার শ্বশুরমশাই বাজারে যেতেন, এক গাদা বাজার নিয়ে এসে ফেলতেন। যেমন এখন কি বাবার বাবা জিজ্ঞেস করে না, ভুল কী লাগবে বলো, বাজারে যাচ্ছি, কী আনতে হবে বলো, কি আমাকে কোনো কিছু জিজ্ঞেস করার কোনো কিছু ব্যাপার নেই, নিজের মতো বাজার করতেন, ভালো কথা, বাজার করে এনেছেন। কিন্তু সেই সময়টাই আমাকে রান্না করতে হবে। এই ক্ষেত্রে একটা কথা বলি, একদিন রান্না সব আমার কমপ্লিট, জানো তো, মাছের ঝোল ভাত থেকে আরম্ভ করে, তারপরে ডাল তরকারি সব কিছু, সব কাটা বাটা থেকে আরম্ভ করে সব কিছু আমি করতাম। হ্যাঁ, অবশ্যই বাটাটায় অতটা লাগতো না, এখানে মিক্সিতে আমি বাটাবাটি করতাম। কিন্তু এতজনেই রান্না, এত কাটাকাটি সব কিছু আমি করতাম। আর যেহেতু স্পাইনাল কর্ডে তোমার ওই ইঞ্জেকশন পুশ করে ওই অজ্ঞান করা হয়েছিল বাবাই হওয়ার সময়, তো ওই ব্যথাটা না থেকে গেছিলো কী বলো তো, থেকে বেশিক্ষণ ধরে কাজ করলে না প্রচণ্ডভাবে ব্যথা বেদনা শুরু হয়ে যেত আমার, দাঁড়াতে পারতাম না আমি। তো একদিন এরকম কী হয়েছে, আমার সব কিছু রান্না কমপ্লিট, যেটা আমি বলছিলাম। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে না আমার শাশুড়ি মা বললেন বাবার বাবাকে যে, শোন বিট্টু, তুই মাংস নিয়ে আয়, মাংস হবে না আজকে, মাছ কিন্তু হয়েছে, তারপরে ডাল তরকারি সবই হয়েছে। আমি সেভাবে কিছু প্রতিবাদ করতে পারিনি, আমি শুধু একটা কথাই বাবার বাবাকে বলেছিলাম, আজকে তো সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে, তুমি বলছো কালকে এনো। না, যে কথা সেই কাজ। তার মা বলেছে, তার বাবাও বলল, যা গিয়ে নিয়ে আয়। গিয়ে 1 কিলো মাংস নিয়ে চলে এলো সে। ঠিক আছে, মাংসগুলো ধুয়ে তাহলে ফ্রিজে রেখে দিই, এক্ষুনি করতে হবে। আবার কাটো, আবার কাহাতেও ভালো লাগে বলো তো, সকাল থেকে উঠে রান্নাঘরে সব কিছু দায়িত্ব আমার একার হাতে, সব কিছু আমি করছি, শরীরে এত ব্যথা। তখন স্পাইনাল কর্ডে ওইটা বললাম না, শরীরে এত ব্যথা হচ্ছে কোমরে এত কষ্ট। তো আমরা কী করি, আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে একটু স্বস্তি পাই আমরা, যাক একটা বড় কাজ আমাদের মিটে গেল, তাই না? যতটা সম্ভব আমি সকাল সকাল রান্নাবান্না করে নিই। আজকে যেমন দেখো সকাল সকাল করে নিয়েছি যা করার, যতটুকু করার, আর ভাতটা শুধু করবো আমি। এবার তারপর রান্না কমপ্লিট হয়ে গেলে, রান্না করার বাসন টাসন ধুয়ে নেওয়ার পরে, রান্নাঘর পরিষ্কার করে নেওয়ার পর, তারপর আবার কে করবে, তোমরা করবে? আবার যদি মাছ হয়ে গেছে, সব রান্না হয়ে গেছে, আবার নতুন করে মাংস এনেছে, মাংস ধোয়, হ্যাঁ, মাংস ধুয়ে কাটো বাটো সব কিছু করো। তা আমার জীবনটা এইভাবেই ছিল, এরকমই ছিল। আমি সেভাবে মা বাবা পাশে থাকলেও কিছু আমি বলতাম না, তাই হলো। আর অদ্ভুত ব্যাপার কী বলো তো, ওরা সবাই খেতে বসতো তো, আর এটা আমি দেখতাম কী বলো তো, যে আমি সবাই লাস্টে খেতে বসতাম। তো
আমার শাশুড়ি মা যতবার চাইতেন ভাত, মানে ভাত উনি চাইতেন, দিতাম। আমাদের তো বড় হাঁড়ি বা বড় প্রেশার কুকার নয়। তো একবারের ভাত ফুরিয়ে যাওয়ার পরে আবার আমাকে ভাত বসাতে হতো। তারপর তারপরে না উনি চাইতেন, মানে কি বলো তো, কেন এটা করতেন আমি জানি না। তো আমি দিতাম। দেওয়ার পরে না, হুম, যখন আমার খাবার পালা, আমি তো বাবাকেও দিয়েছি, বাবাই আর কি খায়, ছোট্ট তখন। হুম, তো খেলেও তো এইটুকু পাখির খাওয়া। সবার শেষে বসতাম। দেখতাম কি বলো তো, আমি যখন সবার ভাত টাত বাড়ছি, তো আমি দেখতাম যে ভাতই থাকতো না, খাবার থাকতো না। তো একদিন মায়ের ওখানে গেলাম। মা আমাকে জিজ্ঞেস করলেন যে সেই সময়টা না মায়ের খাওয়া হয়নি তখনও। বল, তুই তোর খাওয়া দাওয়া করেছিস, খাওয়া দাওয়া করে এসেছিস? তো সেদিন আমি মাকে বলেছিলাম, মা এই ব্যাপার, আমার তো বেশিরভাগ দিনই দেখি, মানে প্রায় রোজই দেখছি আমি 3-4 বার করে ভাত করছি, জানো মা, কিন্তু তারপরেও দেখছি আমি খাওয়ার সময় ভাত আর নেই। মা বলেছে যে কী ব্যাপার, ভাত আর নেই মানে? এত ভাত করছিস, ভাত ভাত নিজেরটা উঠিয়ে রাখিস না কেন? আর তখন নিজেরটা কি আগে উঠিয়ে রাখা যায় ওইভাবে? তো মাকে তখন বললাম, মা তখন নিজের ভাত আমাকে দিয়ে দিল। আমার নিজের খুব খারাপ লেগেছিলো। আমি আর মা ওই মায়ের ভাতই হাফ হাফ করে খেলাম, প্রায় পুরোটাই মা আমায় দিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, সেই দিনটা আমার খুব খারাপ লেগেছিলো। তো তখন মনে হয়েছিল সত্যিই তো, মা বলেই বোধহয় এই জিনিসটা বোঝে, অন্য কেউ বোঝে না। মানে বেশিরভাগ বাড়িতেই বোধহয়, আমি সবাইকে বলছি না, মানে ছেলের বউকে, মানে কি বলবো, প্রথম কথা তো আমার বাড়ির যে সিচুয়েশান ছিল আর আমার বাড়ি এখনও যে সিচুয়েশান, তো আমাদের মানুষ বলে মনেই করতো না। কিন্তু জানো তো, এই জিনিসটা কি, বাড়িতে কুকুর রাখলেও তো তার উপর মায়া পড়ে যায় গো। হ্যাঁ, এইভাবে মানে আমার সাথে খুব খারাপভাবে ট্রিট করা হতো আর কি। তো সেই সময়টা আমি কাজে ঢুকেছিলাম। তা বাইরে কাজ করতাম, মোটামুটি বিকেলে পর নাগাদ আসতাম। এবার কী বলো তো, আলমারির চাবি টাবি সব কিছুই কী বলো তো গদির তলায় থাকতো। আমাদের বাইরে ঘরেও একটা দেয়াল আলমারি আছে, সেখানে তোমার আয়না বসানো আছে, সেখানে অনেক কিছু, মানে এমনি দরকারি জিনিসপত্র রেখে দিতাম। ঠিক আছে, এবার আমি এটা বাবাই একটু বড় হবার পরে ঘটনাটা বলছি, ঠিক আছে? এবার তোমাদেরকে আমি আমার অন্য কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাড়িতে আমি অনেক কিছু, আমি শুধু না, আমার ছেলে, আমার হাজব্যান্ড, এমনকি আমি, অনেক কিছু আমরা ফিল করেছি, অনেক কিছু। হুম, তো কেউ কেউ মানে না, কিন্তু যাদের সাথে হয় সে, মানে তখন সে বুঝতে পারবে ব্যাপারটা কী। তো বাবাই মোটামুটি একটু বড়, মানে একটু বড় মানে খুব বেশি বড়ও না। আমি একটা জিনিস দেখেছি জানো তো, আমার বাবাই না কোনো রকমের কিছু, মানে বিপদ ঘটতে ধরে চলেছে, ও না ঠিক বাঁচিয়ে দেয়, এই ব্যাপারটা আমি দেখেছি। তা বাইরের আলমারিতে, মানে একটা ফোন খুঁজে পাচ্ছিলাম না, তখন তো টেপা ফোন ছিল, এরকম স্মার্টফোন ছিল না, খুঁজে পাচ্ছি না। তো তখন আমার ছেলে আমাকে বলেছিল যে মাম্মা, ওটা বাইরে আলমারিটাই আছে। তখন বাবার কত বয়স হবে, খুব বেশি হলেও কত 5, না 6-7 এরকম হবে। তো বাইরে আলমারিটাতে আমি তখন ফোনটা খুঁজে পাচ্ছি না, তো তোলপাড় করছি সব কিছু, বাইরে আলমারি পুরো ফাঁকা করে দিলাম। বাবা বললাম, মাম্মা পুরো আলমারি তুমি ফাঁকা করে দাও, আলমারি ফাঁকা করে তুমি দেখো। আমি আলমারিটা ফাঁকা করছি, করতে করতে কি দেখলাম জানো তো, আমার ওখানে ওটা যাওয়ারই কথা না, আমার গায়ে হলুদের শাড়ি ওখানে। তো আমি তো অবাক হয়ে গেলাম যে আমার আলমারির ভেতরে আমার বেনারসি, আমার গায়ে হলুদের শাড়ি সব কিছু তো ওখানে আছে, বৌভাতের শাড়ি, তো গায়ে হলুদের শাড়িটা এখানে এলো কোথা থেকে? তারপর বাবাইকে আমি দেখালাম, বাবাইকে আমি চিন্তা করলাম, বাবাইকে বললাম, দেখ এই শাড়িটা এখানে কী করছে রে? কেন, আমি তো শাড়ি পরি না। খুব সত্যি কথা, আমি শাড়ি আমার মেনটেন করতে পারি না বলে আমি শাড়ি পরি না, জানো তো। এবার তারপর দেখছি গায়ে হলুদের শাড়ির ভেতরে একটা আয়না ছোট, হ্যাঁ, একটা নূপুর,
আছে, একটা আয়না আছে, আর একটা কানের দুল আছে, সব একটা একটা করে। আয়নাটা ছোট কিন্তু ভাঙা। হুম। আর শাড়িটা বের করেই যখন দেখলাম, তখন দেখলাম শাড়িটা কাটা, আর শাড়িটাতে গিট মারা আছে কিসে, আর তাতে না রক্ত। রক্ত হয় না, সে তোমার অনেক দিন রক্ত জমে যাওয়ার পরে যে কালারটা আসে, সেইটা। তো শাড়িটা দুদিক দিয়ে কাটা। আমার না অবাক লাগলো জিনিসটা, যে এরকম কেন, শাড়ি কাটা আছে। হ্যাঁ, এবার আমার বাড়িতে তখন মামনি বলে একজন কাজ করতো, শুধু ঘর ঝাড় দিয়ে মুছেই যেত, আর কিছু করতো না। বরাবরই মানে আমি ঘর ঝাড় দিয়ে মোছার লোকই রাখি, এখনও যিনি যে আছে আর কি, ওই শুধু ঘর ঝাড় দিয়ে মুছেই যাই। আমি বাসন টাসন সব নিজের হাতে নিজে করি। তো তার সাথে আমার বেশ ভালো সম্পর্ক ছিল, মানে ও যে কাজের লোক সেভাবে আমি ওকে ট্রিট করতাম না। তো আমি না ওকে, ও পরের দিন যখন কাজে এলো, আমি ওকে সব কিছু বললাম, মানে আমাকে দেখালাম রীতিমতো, যে দেখ মামনি, এইসব জিনিসগুলো এখানে কি করছে না আমার গায়ে হলুদের শাড়ির মধ্যে। তো ও আমাকে বললো, কি বলো তো, আমাকে বললো যে বৌদি, এইসব জিনিসগুলো তো ভালো না গায়ে হলুদের শাড়ির মধ্যে রাখা আছে, তাছাড়া এরমভাবে কাটা তোমার শাড়িটা, রক্ত লাগানো, এইসব জিনিসগুলো তো যারা খুব তান্ত্রিকের কাছে যায় তন্ত্রমন্ত্র করতে, তারা এইসব জিনিসগুলো করে। এ তো মনে হচ্ছে কোনো মৃত ব্যক্তির, যে কোনো মৃত মানুষ, তার বোধহয় কানের দুল, পায়ের নূপুর। আর দেখো কেমন আয়নাটা ভাঙা, ছোটো আয়না, এটা তোমার শাড়ির মধ্যে রেখে দিয়েছে, কেউ নিশ্চয়ই তোমার বড় কিছু ক্ষতি করার চেষ্টা করছে, তাই এটা করেছে। হ্যাঁ। তারপর সেই দিনে আবার ঘরের মধ্যে এলাম, যখন ঘরে, এই ঘরে না মানে তোমার মাটিতে কার্পেট পাতা ছিল, আর আমাদের ওই ডানলপ গদি আর কি, বিয়েতে পাওয়া, তখন তো বড় খাটটা এখানে ছিল, বাবার বিয়েতে দেওয়া খাটটা। তো গদিটা এমনি মোটামুটি সচরাচর আমি ওঠাতাম না। তখন ওকে মামনি বলেছে, তুমি দেখো তো বৌদি, তোমার ওই খাটের তলায় টলায় কিছু, মানে গদির তলায় টলায় কিছু রাখা আছে কি না। তখন গদিটা যখন আমি তুললাম না, তখন দেখলাম গদির মানে কোনায় আর কি রেখে দেওয়া আছে, ওই কার্পেটের ওপর পড়লো সেটা, সেটা কি গায়ে হলুদের শাড়ির একটা টুকরো অংশ, গিট পাতা, রক্ত লাগানো। আমরা কিছু তো এখন মাথা কাজ করছে না, এই ব্যাপার কী, আমি বুঝতে পারছি না কী হলো এখানে। আর সত্যি কথা বলতে অনেক কিছু তখন আভাস পেতাম, অনেক কিছু বুঝতে পারতাম যে বাড়ির মধ্যে কিছু একটা তো চলছে, কিছু একটা তো হচ্ছে। আমি দিদিকে সঙ্গে সঙ্গে বললাম ফোন করে। কিছু হলে প্রথমে মাকে বলার আগে না দিদিকে বলতাম, মানে দিদি খুব ঠান্ডা মাথায় কথাগুলি শুনতো। হ্যাঁ। তো দিদিকে বলার পরে দিদি আমাকে বললো যে বল, কিচ্ছু করার দরকার নেই, গায়ে হলুদের শাড়ি পুরোপুরি ফেলে দে, গঙ্গায় ফেল। আর তুই এটাও দেখে নে, বেনারসি বের করে দেখে নে তাতেও কাটা আছে কিনা, যদি কাটা থাকে তাহলে সেই বেনারসি তুই ফেলে দে। নো মা, বিয়ের বেনারসি যদি ওগুলো থাকে তাহলে ফেলে দেবো, বেনারসি বলে, আর বিয়ের বেনারসি, মানুষটা তাকে বাঁচবে, এইসবভাবে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে তোকে, আমি কিছু জানি না, তুই গায়ে হলুদের শাড়ি বাড়ি থেকে বের কর। তো কী বলতো, গায়ে হলুদের শাড়ি নিয়ে না ওই গঙ্গাতে ফেলতে গেছিলাম, কিন্তু দেখলাম যে গঙ্গায় এরমভাবে শাড়ি ফেলে দেবো, অনেক লোকজন আছে, তারপর কী না কী ভাববে, তারপরে আমাকেই ধরে আগাবস্তালা দেবে। তো সেটা ঠিক ভরসা না, আমি কী করলাম বলো তো, তারপর বাড়িতে ফিরে এসেছিলাম, দিদিকে ফোন করলাম, দিদিকে ফোন করে বললাম, দিদি কী করবো রে, গায়ে হলুদের শাড়ি তো আমি এভাবে ফেলতে পারলাম না গঙ্গার মধ্যে, কত লোক ওখানে দাঁড়িয়ে ছিল, তারপর যদি কিছু হতো, একটা একটা শাড়ি ফেলছি, কেন ফেলছি, কী ফেলছি। হ্যাঁ। দিদি তখন বললো যে তুই শোন, তোদের বাড়িতে সুইপার আসে তো ময়লা নিতে, তাকে এই শাড়িটা দিয়ে দিবি, কিন্তু বলবি এই শাড়ি যেন ওর বউ না পরে, তুইটা এমনভাবে তুই শাড়িটা দে যাতে শাড়িটা ও পরতেই না পারে ওর বউ, কিন্তু এই কথাটা বলে দিস। তো আমি কী করলাম, যতটা সম্ভব না শাড়িটা না মানে পরতে যাতে না পারে, আমি না একটু কেটে কুটে দিলাম শাড়িটা আর কি, মানে পরতেই পারবে না এমন অবস্থা। তো যখন ময়লা ওলা এলো আমাদের বাড়িতে সুইপার, তো তাকে আমি শাড়িটা দিয়ে একটা কথাই বলেছিলাম যে এই শাড়িটা পারলে ফেলে দিও, এটা যেন তোমার বউ না পরে, কেউ যেন না পরে, সেটা তুমি শুধু দেখো। তারপর আমি যাই না, আমি কি আর ওই সব জিনিস আর ময়লা ওলার সাথে আলোচনা করবো, জিজ্ঞেস করবো। এবার কী বলো তো, আমি মানে কী বলে, এবার নতুন বউকে, হ্যাঁ, নতুন বউকে তো সবাই কি লাল শাড়ি দেবে, তো নতুন বউকে তো সবাই লাল শাড়ি দেবে। ওমা,
একদিন দেখলাম যে আমার শাশুড়ি কখনো কিচ্ছু আমাকে দেয় না। আমাকে মালদাতে একবারই একটা প্রেশার কুকার দিয়েছিল। সেই প্রেশার কুকারে তখন তো আমি অত বুঝতাম না যে সেফটি ভাল্ব আছে না নেই। হুম প্রেশার কুকার বসানোর পরে প্রেশার কুকারে এইভাবে ছিটকে গেছে। আমি কী জোর সেই সময়টা বেঁচেছিলাম, সে কথাটা তোমাদের সাথে আলোচনা করাই হয়নি। উমা, পরে যখন ইয়েকে নিয়ে যাওয়া হলো দোকানে আর কি, প্রেশার কুকার এরকমভাবে হয়ে গেছে, সব মানে ঢাকনা ফাকনা করে পাটা ওপর দিয়ে এরকম ফেটে বেরিয়ে গেছে, কি সেফটি ভাল্বটাই নেই প্রেশার কুকারে। আর আমি তো তখন এইসব বুঝতাম না। মানে দেখো, একটা বাসন দিয়েছে জীবনে আমার শাশুড়ি, সেটাতে আবার প্রেশার কুকার, সেটাতে আবার সেফটি ভাল্ব নেই। ভাবতে পারছো? ও আমাকে কখনো কিছু দেয়নি কোনো দিন, কিন্তু আমাকে হঠাৎ একটা পুরনো শাড়ি আমাকে এনে দিল, কালো কুচকুচে শাড়ি। আমাকে এনে বললো, এই শাড়িটা তুই পরবি, তোকে পরতেই হবে। মা, কেন পরবো গো? প্রথম কথা তো আমি শাড়ি পরি না, তারপরে কালো একটা শাড়ি, কালো শাড়ি আমি কেন পরতে যাবো? আমি শাড়িটা প্রথমে কাচতে দিলাম, ও দেখে বলছে যে কাচতে দিলি কেন? এই শাড়িটা কত আমি করে এনেছি, যত্ন করে এনেছি যাতে তুই পরিস। ঠিক আছে, কাচার পর পরবো দরকার বলে। তুই কাচতে গেলি কেন? ওকে আমার শাশুড়ি বলেছিল, তুই কাচতে গেলি কেন শাড়িটা? তোকে তো বারণ করেছিলাম। এই শাড়িটা তো আমি অন্য জায়গা থেকে এনেছি। অন্য জায়গা থেকে এনেছো মানে? বলে না, সে আর কি নতুন শাড়ি, ভালো শাড়ি। আমি প্রথমেই বললাম, দেখো দেখেই বোঝা যাচ্ছে এটা নতুন শাড়ি না, কারুর পরা শাড়ি। তো যাই হোক, প্রথম কথা আমি তো শাড়ি পরি না, আর যেখান থেকেই আনো আমরা তো সবসময় মানে কেচেই পরি, সবসময় কেচে পরি জিনিসপত্র, তো কেচে পরবো না? খুব রেগে গেছিলো, কাচতে গেলি কেন? তারপর কি বলো তো, আমি না কিছুতেই মানে মানে শাড়িটা আমি পরবো না, তো কাচার পরেও আমি পরবো না। আমি শাড়ি পরি না, তো আমি শাড়ি পরবো কী করে, কেন পরবো? হ্যাঁ, আমি শাড়িটা পুরো কেটে কেটে পর্দার আকারে করে, ওইটাও খুব ভুল করেছিলাম। বাড়ির মধ্যে ওই বলে না একটা মাঝামাঝি একটা পর্দা থাকে, তারপর বড় পর্দাটা থাকে, হ্যাঁ, ওগুলো সব ক্লিপ দিয়ে প্রতিটা ঘরে আমি ওগুলো কেটে কেটে রাখি। কিছুতেই ও যে ঘরটাতে রাত্রিবেলা মানে শুতো আর কি, এখনও সেখানেই শুচ্ছে, হ্যাঁ, সেখানে কিছুতেই ওই শাড়িটা রাখতে দেবে না। এবার আর একটা জিনিস আমি যত দিন গেল আমি দেখলাম, কি বলো তো, বাবাই তখন মোটামুটি বেশ বড় হয়েছে, জানো তো। এবার হ্যাঁ, এই প্রসঙ্গে একটা কথা বলি, যে আমি ওই ভিডিওটা তোমাদের কাছে অনেক আগে দিয়েছি, যে আমি তখন কাজ করতে যেতাম তো, এবং নিচে একটা গতি বাঁধা থাকতো, সেটাতে আমি আবার ঠিকমতো মানে পাট করে পরিপাটি করে বিছানাটা পেতে রাখতাম ওই গদিটা। আমি যখন ধরো বাথরুমে ঢুকতাম, তখন মনে হতো যেন মানে কেউ কথা বলছে বাইরের ঘরে। এটা অনেক সময় অনেকেরই মনে হয় এটা। হ্যাঁ, আবার বাইরে ঘরে যেতাম তো, ওটা পুরো অগোছালো হয়ে যেত চাদরটা। মানে যারা মানে বিশ্বাস করে না, তারা এগুলোকে বলবে আমি ভাট বকছি, একদমই নয়। হ্যাঁ, আবার কি বলো তো, রাত হলে না বাড়ির মধ্যে নুপুরের শব্দ পেতাম। তো এইসব জিনিসগুলো ঘটতো আমার বাড়িতে। তো এই জিনিসগুলো তখনই ঘটে যখন কেউ এগুলোকে আহ্বান করে। তো সেই সময়টা তো আমার বাড়িতে ওইগুলো কী সব ছিল, যে মামনি বলেছিল যেগুলো শ্মশানে মৃত ব্যক্তির জিনিস, এটা, হ্যাঁ, ওগুলো তো ওগুলো ফেলে দিয়েছিলাম আমি রীতিমতো। ওগুলো কেউ রাখে না, কি কাউকে, আর সবই তো একটা একটা পিস, ওটা কেউ রাখেও না, কাউকে দেয়ও না। আমি ওটা এমনি ময়লার বালতিতে এমনি প্লাস্টিক মুড়িয়ে ফেলে দিয়েছিলাম ওই জিনিস। সে গঙ্গায় কিছুই ফেলতে পারিনি, আমার একটা ভয় হয়েছিল যে গঙ্গায় কী ফেলবো, লোকে কী ভাববে, লোকে কী জিজ্ঞেস করবে। হ্যাঁ, এবার বাবাই মোটামুটি তখন বেশ একটু বড় হয়েছে, কি বলো তো, সাইকেল নিয়ে, মানে আমার যদি এই ঘটনাগুলো বলতে হয়, তখন আবার বাবাই সেই সময়টা, বাবা যখন ছোটো ওই সময়টার ঘটনাটা, যখন হচ্ছে এই জিনিসগুলো পেলাম তার আগের আবার ঘটনা, সেই বাবাই খাওয়া নিয়ে খুব ঝামেলা করতো, জানো তো। এইসব ভিডিওগুলো আমি আগে দিয়ে রেখেছি তোমাদেরকে, তা আমি একটুখানি শর্ট বলছি। তো বাবাই খাওয়া নিয়ে খুব ঝামেলা করতো। আমার মা বাবা তারাপীঠে পুজো দিতে গেছে, আমি বাবাকে খাওয়াচ্ছি, আমার ওই একটা কারণে ভীষণ মাথাটা গরম হতো, মুখের মধ্যে টোপলা করে বসে থাকতো। আমি 1 2 3 4 5 গুনতাম, কিছুতেই না। সেদিন আমার কেন জানি মাথাটা খুব একটা মানে মুডটাই ঠিক নেই, মাথা একটু গরম আছে, তার মধ্যে ওই রকম ওয়াক তুলছে। হ্যাঁ, ওকে ভাত, ডিম সিদ্ধ, ডাল এসব দিয়েছি।
হ্যাঁ, এবার আমার হাতে না কাঁটা চামচটা ছিল। এবার কাঁটা চামচটা আমি ওর একটা চোখে তাক করে বলেছিলাম বাবাইকে, তুই যদি এবার মুখ থেকে ওয়াক করে ফেলিস তাহলে এই যে কাঁটা চামচটা দেখছিস তোর আমি এই বা চোখে এটা ফুটিয়ে দেবো। হুম, তো সেই কথাটা বলার পরে হুম তারপরে বাবাই ও নিচু হয়ে আছে, মানে চোখটা নামিয়ে আছে, খাচ্ছে, আমি খাওয়াচ্ছি, ও চিবোচ্ছে। হ্যাঁ, হঠাৎ আমি দেখলাম কি বলতো বাবার যে বা চোখটা আমি যেটা তাক করে বলেছিলাম যে আমি কাঁটা চামচ ফুটিয়ে দেবো, সেই মানে চোখের পাতার উপরে না পুরো রক্ত। আমি না রীতিমতো তখন ভয় পেয়ে গিয়েছিলাম। এই ভিডিওগুলো কিন্তু আমার আছে, এগুলো আমাকে বলতে হচ্ছে কেন কি যে জিনিসগুলো হতো আমার বাড়িতে একটু একটু হিংসা আমি তোমাদেরকে দিয়ে রাখছি। হ্যাঁ, তো তখন আমি বাবাইকে বললাম, বাবাই আমি তো তোর মুখে বলেছিলাম, আমি তো তোরকে কোনো রকমের কাঁটা চামচ ফোটাইনি, তোর কি ব্যথা লাগছে? বাবাই আমাকে না বললো ওর ব্যথা লাগছে না। তো তারপরে আমি ওকে তাড়াতাড়ি করে রান্নাঘরে নিলাম, তুই তাড়াতাড়ি আয়, তোকে আমি এটা পরিষ্কার করে দিই, পুরো চোখের এইখানটা জানো তো, তোকে পরিষ্কার করে দিই। তো তারপরে ওটা এখন হাতে নিলাম না, পুরো রক্তটা কেমন মানে পুরোটা উঠছেও না, হাতে নিলাম না, স্টিঙ্কিং একটা স্মেল, জঘন্য একটা। হ্যাঁ, তো ওটা তারপরে চোখ বন্ধ করতে বলে আর সাবান টাবান দিয়ে ওটা কিছুতেই তোলা যাচ্ছে না, সেভাবে সেভাবে যা করে তুললাম। এই যে জিনিসগুলো, বাড়ির মধ্যে হঠাৎ করে নুপুরের আওয়াজের শব্দ, এই সব জিনিস। হ্যাঁ, তো ওর এর পরের একটা ঘটনা তোমাদের বলছি আমি। তো ওর বাবা মানে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি এসেছেন, আমার ছেলে সেদিন স্কুলে যাবে, তখন ও সাইকেল চালিয়ে স্কুলে যেত। তো আমি বারান্দায় গিয়ে কি দেখলাম বলো তো? হ্যাঁ, যে বারান্দায় গিয়ে দেখলাম হচ্ছে জবা ফুল, মানে এরকম বড় একটা জবা ফুল, মানে জানলার তাকে আছে, আমাদের বারান্দাতেও হচ্ছে একটা জানলা আছে, এরকম তাকে এরকম বড় জবা ফুল। তো আমি তখন জিজ্ঞেস করলাম যে আমি তো জবা ফুলটা আনিনি, ওর বাবাও আনেনি, আর আমার শ্বশুরমশাই ওখানে ছিল বারান্দার মধ্যে। আমি তখন বলেছিলাম যে ওকে জিজ্ঞেস করেছিলাম জবা ফুলটা কোথা থেকে এলো, এত বড় লাল রঙের জবা। হ্যাঁ, বলেছে ওই ওপর থেকে পড়েছে। আচ্ছা, উপর থেকে যদি পড়ে তাহলে তো সে বারান্দার মাটিতে পড়বে, ওরমভাবে তো পুরো জানলার তাকে থাকবে না। হুম, তো সেটা আমি তখন কি করব, আমি জবা ফুলটা তুলে ফেলে দিয়ে আমি হাত ধুয়ে নিলাম। আমি একটা জিনিস দেখতাম, আমার শ্বশুর যখনই না বারান্দায় যেত বা জানলাতে না, কাকগুলো না পাগলের মতো দেখে করতো, কী যে করতো, কেমন পাগলের মতো করতো, কা 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 কা। হ্যাঁ, মানে মানে ভীষণভাবে কাকগুলো পাগল হয়ে যেত, এক কাতা কাক এসে না মানে বারান্দার ভেতর দিয়ে তো ঢুকতে পারছে না গ্রিল দিয়ে না জানলা দিয়ে, কেমন একটা পাগলের মতো চিৎকার করতো একসাথে দল বেঁধে সব কাকগুলো, কেমন একটা লাগতো আমার। হ্যাঁ, তো এটা বাবাইয়ের বাবাকে বলেছিল, তো মনে হয় না কিছু, বলে না ওই কাকগুলো এরকমভাবে তো আসে, এরকমভাবে কখনো কাক আসে না, কিন্তু উনি যখনই বারান্দায় যেতেন বা জানলার ধারে দাঁড়াতেন কাকগুলো এরকম করতো। জানলার না এরকমভাবে দেখতাম যে না কাঁচা কাঁচা মাংস সব গুছিয়ে রেখেছে, কাকগুলো এসে কাঁচা কাঁচা মাংস সব গুজা, কেমন একটা লাগতো আমার, পরিষ্কার করছি আবার গুজে রেখে চলে যেত। তো যেই দিন জবা ফুলের ব্যাপারটা হয়েছে সেই দিন হ্যাঁ, আমার শাশুড়ি সেদিন বলছেন কী বলো তো, সেই দিনই এসেছেন ওনারা, বলছেন কী বলো তো, আজকে ও যাবে, আজকে কিছু একটা হবে। কী বললে তুমি? বলে না কিছু না, ওই আজকে তোর ছেলে বেরোবে, কিছু একটা হবে। আরে এটা কী কথা বলছো, আমার ছেলে স্কুলে যাবে আর কিছু একটা হবে, এইসব কথা বলো কী করে, মুখে হাসি কী করে তোমার এগুলো, তোমারই তো নাতি, পরে দেখিস না বললাম। তো ওর বাবাইও বেরিয়েছিল বা পেছন পেছন বাজারে গেছিলেন। তো কিছুক্ষণে পরেই হচ্ছে ফোনে বলছে যে ভুল বাবাই ফিরে আসছে। আমি কেন কী হয়েছে? বলে ফ্ল্যাটের গেট দিয়েও বেরিয়েছিল, তারপর হচ্ছে ওর সাইকেলটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ভীষণ ভয় পেয়ে গেছি আমি, কী হয়েছে আমার ছেলেটার, কি বলে ওর হাত পা সব কেটে গেছে, ছোটে টোটে গেছে। হ্যাঁ, ও তো এইভাবে স্কুলে, তো ও বলছে স্কুলে যাবে, কিন্তু কি স্কুলে কি পাঠানো সম্ভব, তুমি বলো। না না, বাচ্চাটাকে নিয়ে এসো বাবাইকে। হ্যাঁ, আমার না খুব ইয়ে লাগলো, আমি সঙ্গে সঙ্গে আমার ওই শাশুড়িকে বললাম যে কী গো তুমি কী কথা বললে, আর তুমি জানতেই জানো মনে হয় ব্যাপারটা, আমার ছেলেটা তো অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে আমার অদ্ভুত লাগতো ওদেরকে, সত্যি কথা বলছি, ওরা কেমন, কোনো দিন তো আমাদের নিজের বলে মনে করেনি, প্লাস এই ব্যাপার, তারপর তো অনেক কিছু ঘটতো। হ্যাঁ,
আমাদের মানে বাড়ির মতো অনেক কিছু ঘটতে শুরু করলো আর কি। এবার বাড়িতে তো তার মধ্যে অশান্তি লেগেই থাকতো। আমার শ্বশুর তো ফাঁক ফুক পেলেই অশান্তি করতো। তো প্রতি সন্ধেবেলা বিকেলবেলা সন্ধেবেলা করে আমার মায়ের বাড়িতে ওরা চা খেতে যেত। হুম, তো এরকমই রোজ যেত চা খেতে। আমার তো অন্যান্য রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে, কারণ আমার জন্য তো কেউ করে দেবে না, কেউ হেল্প করতো না আমাকে। হ্যাঁ, তো এরকমভাবে প্রত্যেকদিন যেত। একদিন গেছে, এরকমই একদিন গেছে, তো ওই বাড়ি থেকে ফোন, আমি ফোন তুলেছি, ল্যান্ডফোনেই ফোন করতো তখন। আর টেপা আমাদের ফোনগুলো ছিল, টেপা মোবাইলগুলো, নোকিয়া টোকিয়া এগুলো। তো আমি ফোনটা ধরেছি, বাবা বলেছে তুই বাড়িতে আয়। ঠিক আছে, বাবাই ছিল আমার সাথে, বাবাইকে নিয়ে বাড়িতে গেলাম আমি। যাওয়ার পরে বাবা খুব আমার ওপর অসন্তুষ্ট, মা খুব রেগে আছে। কী হয়েছে? তো আমার নামে আবোল তাবোল কথা বলেছে, আমার নামে আবোল তাবোল কথা বলছে যে আমি নাকি সবসময় অশান্তি করি, আমি নাকি মারধর করি, হাত পাট মুচড়ে ফুচড়ে দিয়েছি। হ্যাঁ, ভীষণ রেগে গিয়েছিল আমার বাবা। আমি বলি কী এসব কথা উনি বলছেন? আমার সাথে যা যা ঘটনাগুলো হয় আমি সব কিছু তোমাদের বলিনি বা বলি না। তো তা বলে তোমরা তো তোমাদের মেয়েকে চেনো, তা তুমি এইভাবে এনারা এসে এখানে বলছেন আর তোমরা শুধু বিশ্বাস করছো? বাবা বললো যে যাও, কি ক্ষমা চাও, তুমি খুব অন্যায় করছো। না, তুমি একতরফা তো বলতেই পারো না, সেই স্থানে তুমি উপস্থিত ছিলে। তো উনি এইসব কথাগুলো বলছেন। তো বাবা বলেছে তুমি যদি শুধরোতে না পারো তুমি এই ঘরে এসো না, তুমি আর কখনো। বাবাইকে নিয়ে বেরিয়ে চলে এলাম আমি। মানে এত কী বলবো, শ্বশুর আবার আমার বাবার সামনে বলছে না না দাদা ছেড়ে দিন ছেড়ে দিন, ও বাচ্চা মেয়ে, ওর ভুল হয়ে গেছে, আর কখনো করবে না, ওকে ক্ষমা করে দিন, ও রাগের মাথায় এসব করে ফেলেছে। কী হচ্ছে এগুলো, কী জিনিস যে মা বাবাকে আমার বিরুদ্ধে করে দিয়েছে? আমি এই জিনিসটা তখন চিন্তা করলাম, দেখো ভাই, আমার ছেলের ব্যাপারে, ছেলেরও ভবিষ্যতে বিয়ে হবে, আমি তো আমার ছেলের নেচার জানি। এবার আমার ছেলের ব্যাপারে যদি এরকমভাবে কেউ এসে বলে, ধরো ওর শ্বশুর শাশুড়ি বা কেউ, হ্যাঁ, আমায় এসে বলে, একদমই মানবো না, আমি একদমই মানবো না, অসম্ভব, মানাই যায় না। আমার ছেলে অন্য রকমের, আমার ছেলে চিৎকার করতে পারে, নিজেকে আঘাত করতে পারে, কিন্তু এইসব করবে না। আমার মা বাবা তেমনি ছিল বটে। যাই হোক, তো যাই হোক, আমার না আছে ঘুরতেছে আলমারি, সেখানে আমার বাবার কোলে বাবাইয়ের ফটো, এগুলো সব ওই সেলোটেপ টেলোটেপ দিয়ে আমি আটকে রেখেছিলাম, ভালো লাগতো দেখতে। আর সেই সময়টা না আমার হাজব্যান্ডও ছিল, আমার হাজব্যান্ডও প্রথম থেকে দেখছে, আমার হাজব্যান্ড কোনো প্রতিবাদ করেনি। তো আমি দেখলাম যে বাবা আমার তো কেউই নেই গো সেভাবে আপন বলতে। মা বাবাকে যা বা বলতাম, মা বাবা আবার এরকম ব্যবহার শুরু করেছে আমার সাথে, মা বাবা ব্যবহার এরকমভাবে করতে শুরু করে দিল। ঠিক আছে, বাড়িতে এলাম, কী বলবো, কাকে গিয়ে বলবো, আমি হাওয়া করে চিৎকার করে কাঁদছি, মাথায় ততক্ষণে আমার মাথা গরম হয়ে গেছে, রক্ত উঠে গেছে মাথায়। ওই যে আমার ওই বাবার ফটো, বাবাই কোলে বসে আছে আমার বাবার সাথে, একদম টান মেরে ছিঁড়ে ফেলে দিলাম ফটোটা। আর আমি তখন না শাখাপালা পড়তাম, জানো না, মোটা মোটা শাখা, আলমারিতে পুরো এরকম হাত ঠুকে 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 শাখা পুরো একেবারে দুটুকরো করে দিলাম, শাখা বেড়ে গেল আর কি। তবে তো আমি শাখা ফাঁকা পড়িনি, কেন পড়তে যাবো গো? হ্যাঁ, যে মানুষটা সবসময় আমাকে দেখছে সেই মানুষটা কোনো প্রতিবাদ করছে না, তার বাবা আবল তাবল কথা বলছে, আমার মা বাবাকে আমার বিরুদ্ধে করে দিল। হুম, তখন বুঝে গেলাম আমাকে একাই চলতে হবে। আমি এতদিন একা চলে এসেছি, আমার জন্য কেউ ছিল না, এখনও আমাকে একা চলতে হবে। আর শুধু না চিন্তা করতে আমার ছেলেটা কবে বড় হবে, জানো তো, ছেলেটা বড় হওয়ার জন্য আমি ওয়েট করে বসে থাকতাম। আর ওই যখনই মানে ঝামেলা হতো, মানে আমার যে পিস শাশুড়ির ছেলের বউ, ওদের ওকে নিয়ে খুব ইয়ে ওদের। একদিন আমাকে আমার শ্বশুর হঠাৎ বলছে সেই সময়টাতে, তুমি এই বাড়ি, তুমি আমাদের বাড়ি কেউ না, তুমি বাইরের মেয়ে। ঠিকই আছে, যেমন আমার শাশুড়ি বলেছিল আমার বৌভাতের পরের দিনটা এই কথাটা ছাদে। হুম, তো আমি তখন প্রশ্ন করেছিলাম যে আমি তো বাইরের মেয়ে, তাহলে ওকে নিয়ে তো খুব তোমরা এত নাচো, হ্যাঁ, এত আতিথ্যতা দেখাও, ওরা কে? ও আমার বাড়ির মেয়ে, ও আমার মেয়ে বাবা, তার বোনের ছেলের বউ, তাদের নিজের, আর আমি হচ্ছি বাইরের। এই তো এসে পড়ে আছে। বলেছিল নিজের ছেলেকে যে আমাকে ওই বাড়িতে নিয়ে যা। তো আমার বর তো বলেছিল, তো তখন ওই দাদা বৌদি ওই কথাই বলেছে, দেখো বাবা আমরা বাড়িতে থাকি না, পাঠাস না, সেরকমই ভালোবাসা, সবাই জানে কী জিনিস। হ্যাঁ, তো কী বলবো, অশান্তি তো চরম মাত্রায় উঠল।
প্রচণ্ডভাবে। হ্যাঁ, তো এরপর পরের ঘটনা আমি একটা বলি। তো উনি অসুস্থ হয়ে খুব এই বাড়িতে এসেছেন, আমার শাশুড়ি প্রচণ্ড অসুস্থ, জ্বর এসেছে, প্রচণ্ড অসুস্থ, কাঁপুনি দিয়েছে, উঠতে পারছে না, মানে অসুস্থ ছিলই আর কি। সেই অবস্থায় এখানে নিয়ে এসেছে। ওখানে সেবা করবে কে, এখানে তো আমি আছি। হ্যাঁ, তো কাজের লোকও তো রাখতো না, যে ডাক্তার দেখাতো সেটাও বিনা পয়সার। তো তারপর আমাদের যে হাউস ফিজিশিয়ান তাকে দেখানো হলো, দেখা গেল যে ওনার টাইফয়েড হয়েছে। তো ওনাকে যাবতীয় প্রচণ্ড সেবা শুশ্রূষা করে, আমি বলছি না আমি বেশি কিছু করেছি, ছেলে বউয়ের কর্তব্য আছে, সে করছে। সেই সময়টা আমার কিন্তু ধরা পড়েছিল এন্ডোমেট্রিওসিস, এবং ডাক্তার আমায় বলে দিয়েছিল যে একদম কাজকর্ম বেশি করবে না, প্রেশার বেশি নেবে না। আর তখন আমার যে প্রত্যেক মাসের ব্যাপারটা, সেটা ওষুধ দিয়ে বন্ধ করতে হয়েছিল, কেননা তখন ওইটা ক্যান্সারের দিকে চলে যাচ্ছিল। এবার তার মধ্যে ওনাদের মানে আমার শাশুড়ি মা অসুস্থ, অবশ্যই তাকে দেখভাল করব। রাত্রিবেলা যখন রুটি করতাম, খেতে দিতাম, তখন উনি খেতেন না। ওনাকে তখন কখনো স্যুপ দিয়ে দিতাম, বা একটু ফল কেটেতে বা বিস্কুটতে সেরকমভাবে দিতাম। উনি নাকি রুটি খাবেন না, রাত্রিবেলা সবার সাথে রুটি খাবেন না। পরের দিন বাবার স্কুল থাকতো, আমাকে অনেক সকালবেলা উঠতে হতো। তো অনেক সকাল মানে কি ভোরবেলা উঠতে হতো আমাকে, তো ঘুমোতে ঘুমোতে অনেক রাত হয়ে যেত, কাজকর্ম সেরে টেরে। বাবার বাবা হঠাৎ ওই রাত 1-1:30 নাগাদ আমাকে ধাক্কা দিয়ে বলে, ওঠো আমার মায়ের খিদে পেয়েছে, রুটি করে দাও। 1টা বেজে গেছে রাত, প্রায় 1:30। মাকে তখন রুটি করে খাওয়াতে হবে। আবার রান্নাঘরে গেলাম, আবার রুটি করলাম। মানে বাবার বাবা না, ওই বাইরের ঘরের যে খাট আছে, যেটা বাইরের ঘরে, তখন এই খাটটা ছিল। এই খাটটার মধ্যে তখন বাবার বাবা, আমার শ্বশুর শাশুড়ি 3জনই শুতো। তো তখন আবার রুটি করে খাওয়ানো, এই জিনিসটা আমার প্রায় চলতে থাকতো, জানো তো। উনি রাতে খেতে দিলে খাওয়ার সময় খাবেন না, রাত্রিবেলা ওনাকে রুটি করে দিতে হবে গরম গরম, তখন আবার খাবেন না, ওনাকে খাইয়ে দিতে হতো আমাকে। ভালো ছেলের বউ হয়েছি, তো শাশুড়ি মা তো মাই, খাইয়েও দিতাম। আমার তো কোনো শরীর দিত না, কিন্তু তাও আমার শরীরটা তো ভালো ছিল না, খারাপ খুব। তারপর আবার সকালবেলা বাবাইকে আবার তৈরি করে স্কুল পাঠানো। এবার এক শনিবার সেটা, জানো তো। এবার বাইরে ঘরে বাথরুম আছে, সবারই থাকে, ফ্ল্যাট বাড়িতে আরেকটা বেডরুমের সাথে লাগোয়া বাথরুম। ওর বাবা না যখন তখন, মানে আমার শ্বশুরমশাই ঘরের মধ্যে ঢুকে পড়তো। এবার আমি ওর বাবাকে বলেছিলাম, বাবার বাবাকে, আমি দরজা তালে লক করেছি ভেতর থেকে। তো তখন বাবার বাবা বলছে, না আমি দেখবো, উনি ভেতরে যাবেন না। মানে ওনার ওই অভ্যেসটা যায়নি, উনি ভেতরে এসে পাখাটা নিভিয়ে দিয়ে চলে যেতেন। কী জানি বাবা, নিজের ঘরে কিন্তু পাখা চলতো। তোর বাবা দেখবে, বাবার বাবা দেখবি, ঠিক আছে। আমি আর বাবাই শুয়ে আছি, ঘুমোচ্ছি, সকালবেলা উঠেছি, এখান থেকে পা দিতে যাব, মানে বিছানা থেকে পা নামাবো, প্রণাম করে উঠছি, ব্যাস পায়ের তলে কি একটা পড়লো, জানো তো। পায়ের তলে কী পড়লো, একটা পিছল মতো। তারপর পা তুলে দেখি, কি বলো, মানে আমি কি বলবো তোমাদেরকে, মানুষের পটি। আমি তো তারপরে ঘোরাতে ঘোরাতে বাথরুমে গেলাম। সেদিন নেহাত বাবাই শনিবার ছিল, বলে বাবাই স্কুলটা কামাই হতো। ঘর থেকে বেরিয়ে দেখছি পুরো হাঁকতে 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 এসেছে আমার খাটের সামনে অবধি। কেন, বাইরের ঘরতে বাথরুম আছে, তুই এখানে হাঁকতে দিচ্ছিস? সারা ঘরে মানে পুরো ডাইনিং স্পেসটা হাগা ছড়িয়ে রেখেছে আমার শাশুড়ি। মানে এই পরিস্থিতিতে তোমরা পড়লে কী করতে পার বলো। আমাকে ওর পায়খানা, মানে এই কথাগুলো শুনে আমার বন্ধুরা আমাকে বলেছিল যে তুই ওকে দিয়ে কাচালি না কেন, সারা ঘরে হাইয়ে রেখেছে। সেই হাগা আমি কাচাচ্ছি, ভীষণ যন্ত্রণা আমার পিঠে হচ্ছে। কেন কি, আমার তখন হচ্ছে ওষুধ খেয়ে
মাসের ব্যাপারটা বন্ধ, আমার এন্ডোমেট্রিওসিস ধরা পড়েছে, এমন অবস্থায় আমি চলে গেছি, আফটার স্টেজ ক্যান্সার ডাক্তার বলে দিয়েছে। আমাকে এখন তখন পুরো ইয়ে করে 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 আমাকে কাঁচাতে হচ্ছে, মানে ভাবতে পারছো কি অশান্তি, মানে আমার কি কি কিছু বলার নেই আর। তো আমি যখন বললাম যে বাইরের ঘরে তো বাথরুম আছে, আর আমার বরকে বললাম তুমি তো বলেছিলে উনি নাকি ঢুকবেন না, এজন্য তুমি নাকি দেখবে, আমাকে লক করতে তুমি বারণ করলে, তো এইটা কি, এই বাথরুম তো ওনার ছিল, ওই বাথরুমটা, এই বাথরুমে উনি এসে ঢোকেননি, যদি এসে বাথরুমে ঢুকে গেলাম ঠিক আছে, উনি আঁকতে আঁকতে এখানে এসে চলে গেছেন, হেঁকে দিয়ে চলে গেছেন, এই কী কথাবার্তা, এগুলো কী হচ্ছে এগুলো, তুমি যদি এগুলো না দেখো, এগুলো এইরকম টর্চার তো অসহ্য টর্চার। তো সেই সময়টা আমাকে বলেছিল যে তখন শ্বশুর আর শাশুড়ি দুজনেই বলছে যে, আমার বড় শুনেছে, আমার ছেলে তো শুনেছে, তখন সেদিন ছেলে প্রতিবাদ করেছিল, তুই দাদা এত অসুস্থ, আমাকে বলছে তোর নাকি খুব শরীর খারাপ, তুই অসুস্থ, দেখো কথাবার্তাগুলো বলে শোনো, তুই নাকি খুব অসুস্থ, তোর শরীর খারাপ, হ্যাঁ, তো তুই, কে বলতে পারে তুই আগে মরবি, তুই যাবি ঘাটে, সারাক্ষণ মানে আমার মৃত্যু কামনা আর কি, মরিও না আমি, যাই হোক। বাবাই এইসব কথা শুনে তখন চিৎকার করে এখান থেকে বলেছিল যে তোমরা এক কাজ করো, তোমরা জেঠির বাড়িতে চলে যাও, জেঠির বাড়িতে চলে যাও, আমার মাকে এত কষ্ট দিচ্ছ, তোমরা চলে যাও জেঠির বাড়িতে। তখন ওর বাবা ধেয়ে এসেছিল বাবাইয়ের উপর, মানে বাবাকে এই মারে কি সেই মারে, মানে বাবাইয়ের বাবা। তো কীভাবে যে জীবন কেটেছে, তারপর কি হলো বলো তো, এই তো সারা ঘর তো আমি আর ফিনাইল দিয়ে মুছলাম, এমনি তুলে রাখা যায় নাকি, পুরো ঘর ফিনাইল দিয়ে মুছলাম, মুছে টুছে, হ্যাঁ আমার বাড়িতে কাজের লোক এসেছিল, আসতো, ঠিক আছে, কিন্তু কাজের লোক আসা অব্দি তো হাগা রেখে দেওয়া যায় না। তারপর কী হয়েছে বলতে, ওষুধ দিয়েছে, আমি ব্যাপারটা বন্ধ রেখেছিলাম, আমার হঠাৎ করে ব্লিডিং স্টার্ট হয়ে গিয়েছিলো, অসুস্থ হয়ে গেছিলো, ডাক্তার তো নিচু হয়ে কাজ করতেই আমাকে বারণ করেছে। এই হচ্ছে ব্যাপার, সেই ব্যাপারটা তো আমি কোনো এক ভিডিওতে তোমাদের বলবো যে কী মানসিক কষ্ট পেয়েছিলাম সেটা, এই ব্যাপার। আর ওরা তখন আর একটা ব্যাপার হচ্ছে, ওরা অনেক দিন এরকমভাবে অশান্তি শান্তি করে বাড়িতে চলে গেল, বাড়িতে চলে যাবার পরে আমার জন্মদিনের সময়টা একদিন ফোন করেছে, হ্যাঁ ফোন করেছে, আমি ফোনটা স্পিকারে সবসময়, বাবাইও ইয়ে করবে, বাবাইও ওর মানে ও দাদান বলে আর ঠাম বলে, ওর দাদানের সাথে কথা বলবে, হ্যাঁ, সে তারপরে বাবাই আর কথা বলেনি। তো আমি যখন ফোনটা নিয়েছি স্পিকারে, হ্যাঁ হ্যালো বলেছি, হ্যাঁ, আমি দেখলাম ওইখান থেকে কোনো ফোন এলো না, তো বাবার বাবা বলেছিল যে তুমি নিজে ফোন করে নিও, আমার ইচ্ছে হতো না, কিন্তু নিজে ফোন তা করলাম, করার পরে তো আমার শাশুড়ি মা রীতিমতো আমাকে হ্যাপি বার্থডে জানিয়েছিল, হ্যাঁ, আর উনি আমাকে বলছে যে, আমি বললাম যে কী কী কেন ফোন করেছো কেন, আমাকে বলছে, আমি বললাম যে না এমনি ফোন করেছি, ও আজকে তোমার জন্মদিন, আমাকে বললে। তো আমি তখন বলছি যে হ্যাঁ, তা মামন তো উইশ করিয়েছে, হ্যাঁ হ্যাঁ উইশ করার তোমাকে কী আছে, আচ্ছা শোনো তো, এত লোক মরে তুমি কেন মরছো না গো, স্পিকারে অন আছে, বাবাই শুনলো কথাটা, তো বাবাইকে বললাম যে তুই কথা বলবি, বলে ফোন তুমি কাটো, আমি ওনার সাথে কখন কথাই বলবো না, আমার দরকারই নেই, তো মানুষই না, মানুষের পর্যাতে পড়ে না, কারোর জন্মদিনের দিন কাউকে এইভাবে কেউ বলে, আর বাবাই আমাকে ভীষণ ভালোবাসে, ভীষণভাবে রেগে গেছিলো বাবাই। যাই হোক, আপাতত এই ভিডিওটা শেষ করছি, স্কিপ না করে একটু দেখে নিও যে বিয়ের পর থেকে যে ওই ব্যাপারটা শুরু হয়ে গেল আমার, মানে যেদিন থেকে আমি ওই বাড়িতে গেলাম, সত্যি বলছি এর থেকে বিয়ে না হলে সত্যি ভালো থাকতাম, ভালো সত্যিই থাকতাম। শুধুমাত্র ছাড়তে পারছি না, বাবা এটা এখন নিজের পায়ে দাঁড়ায়নি, ছাড়ার জন্য অনেক ব্যাপার হয়েছিল, ডিভোর্স ফাইল করেছিলাম আমি, যাই হোক চলছে এভাবেই, জীবনটা এভাবেই যাবে। আজকেও সকালবেলা নিজের অ্যাটিটিউড দেখাচ্ছে, কথা বলছি কথার উত্তর দিচ্ছে না, আমরা কী গো, কথার উত্তর দিচ্ছে না, নিজে দেখে নিতে পারছিস না, নিজে করে নিতে পারছিস না, কিছু বলার নেই, আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই না, এই
কিসের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি আমিই জানি। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই সাবধানে থেকো, আর সবসময় হাসি খুশি থেকো। আমি থাকতে পারি না হাসি খুশি, যখন ওই ভিডিওর সামনে আসি, রিল করি, তখন যা মেকি হাসিটা আমাকে দিতে হয়। ঠিক আছে, পাশে থেকো, সাপোর্ট করো, কেমন? তোমাদেরকে অনেক ভালোবাসি। লাভ ইউ।